1335 সাল। সেই কমলা কুটিরের কাছেই, তার সামনেই দাঁড়িয়ে রয়েছি আমরা। 100 বছরেরও বেশি পুরনো বাড়ি। সত্যি সেই কমলা কুটিরে অনেক ইতিহাস এর অলিন্দে লুকিয়ে রয়েছে। দেখুন, দেখলেই মনে হচ্ছে যেন কত কথা বলার চেষ্টা করছে। সেই রানী রাসমণির স্মৃতি বিজড়িত কমলা কুটিরের সামনে সেই বাড়ির সামনেই দাঁড়িয়ে কি ভাবছেন? কলকাতার কোথায় দাঁড়িয়ে রয়েছি? অনেকে ধরে ফেলেছেন, অনেকে জানেন না। রবীন্দ্র সরোবর এলাকা। এখানে কেন এসেছি? না, তেমনভাবে কমলা কুটিরে আজকে আমাদের কাজ নেই ঠিকই। আজকে বেরিয়েছি সোনার হেসেল নিয়ে সোনার হেসেল নিয়ে যাব, যার বাড়ি এসেছি। কিন্তু এই রবীন্দ্র সরোবর এলাকাতেই তার বাড়ি। এই বাড়িটা পেরিয়ে যাচ্ছিলাম, না থেমে কি পারা যায় বলুন? তাই থামলাম আর একটা ছোট্ট স্মৃতি, একটা ছোট্ট ইতিহাস তুলে ধরলাম আপনাদের সামনে। আসুন, কমলা কুটিরের এই স্মৃতির কথা মনে করতে করতেই আমি স্মৃতি এগিয়ে যাই সোনার হেসেল নিয়ে। যার বাড়ি এসছি তার বাড়ি। আরে স্মৃতি, এসো এসো এসো। কেমন আছো বলো? খুব ভালো আছি। খুব সুন্দর ছাদ, মানে এরকম একটা ইটকাট কংক্রিটের মধ্যেও এরকম একটা সবুজ ছাদ বাঁচিয়ে রেখেছো। একদম, এই চারদিকে সাউথ সিটি, এই সবকিছু চলছে, আস্তে আস্তে উঠছে, কিন্তু তার মধ্যেই আমার একটা ছোট্ট সবুজ কোণ। একদম ছোট্ট সবুজ কোণ, অসাধারণ। মানে চলো একটু আমরা ঘুরে দেখি তোমার ছাদটা। একদম একদম। চারিদিকে প্রচুর বাড়ি হয়েছে, প্রচুর ফ্ল্যাট কালচার। আমরা সাউথ সিটি দেখতে পাচ্ছি এদিকে। এবং নগরায়ণ তো হচ্ছে, তাল মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গেই চলছে। তবে তারই মধ্যে এই ছাদ এবং সবুজ কোণ যেটা দাদা বললেন, তো অনেক বছরের পুরনো বাড়ি, যেটা বোঝা যাচ্ছে প্রায় 70-80 বছরের পুরনো। প্রায় 70 বছরের পুরনো বাড়ি, সেটাকে যে বাঁচিয়ে রেখেছো এখনো পর্যন্ত, এটার জন্য হ্যাটস অফ। একদম, আমাদের বাড়ির সবাই মিলে আমরা এই ছোট্ট একটা সবুজ কোণকে বাঁচিয়ে রেখেছি। একদম। আর হ্যাঁ, পরিচয়টা করাতে হবে। সোশ্যাল মাধ্যমে যিনি একেবারে বহু বিখ্যাত এবং চিকিৎসা ক্ষেত্রে তো বটেই, তো সেই ডক্টর উৎসব দাস আমাদের সঙ্গে রয়েছেন। আগেই বাড়ির নেমপ্লেট দেখেছেন, তবু আমার কাজ পরিচয় করিয়ে দেওয়া। দাদাকে সোশ্যাল মাধ্যমে আমরা প্রচুরভাবে পাই। ঠিক। এত এনার্জি পাও কোথা থেকে তুমি? আসলে ভালোবাসি সবকিছু। আমার ডাক্তারিটাও যেমন একটা ভালোবাসা, গানটাও তেমন ভালোবাসা, আবার এই রান্নাটা একটা অফ টাইমের একটা ভালো রিল্যাক্সেশন। তো যা করি সেটা ভালোবেসে করি, তাই এনার্জির অভাব ঘটে না। শুনুন দিদিরা, রান্নাটাও নাকি রিল্যাক্সেশন ভাবা যায়। এটা বোধহয় উৎসব দাই ভাবতে পারে। অর্থাৎ এক কথায় যদি বলতে চান, আজকে সোনার হেসেল নিয়ে আমরা যার বাড়ি এসেছি, তিনি চুল বাঁধেন না, রাঁধেন, আবার রোগীও দেখেন, আবার সঙ্গে কি গানও গান। একদম। আমরা হেসেলে যাব দাদা, তো ছোট্ট একটু গান হয়ে যাক এরকম খোলা ছাদে। এরকম জায়গায় আমার একটা গান এক্ষুনি মনে আসছে, রবীন্দ্রনাথের একটা গান শোনাই। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। সত্যি তাই। কবিগুরু তিনি সত্যি গুরুদেব মানুষ বলেই বোধহয় এটা মেলাতে পেরেছিলেন। মুক্তি কখনো আকাশে, কখনো আলোয় আলোয়, কখনো পথের ধুলায়, ঘাসে ঘাসে। এটা তার পক্ষে বোধহয় লেখা এবং সুর দেওয়া সম্ভব। একদম। কি রাঁধতে হবে তো নাকি, মানে ডক্টর উৎসব দাসকে হাতা খুনতে নিয়ে দেখতে হবে তো, যেটা আমি দেখার অধীর আগ্রহে রয়েছি, নাকি গানই শুনবো? এরকম একটা খোলা ছাদ আর দাদার গলায় এরকম গান, আহা, মন জুড়িয়ে যাচ্ছে। আর একটা মেঘলা বিকেল, কিন্তু কি করা যাবে, সোনার হেসেল নিয়ে এসেছি যখন, নিশ্চয়ই নিশ্চয়ই আর দেরি করছি না। বাকি গান গল্প সব হবে, হ্যাঁ হবে, গানও শুনবো, তবে সেটা হেসেলে, ওই যে হাতা খুন্তি নাড়তে নাড়তে। চলো তাহলে, চলো। ছাদ থেকে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু হেসেলে এসেছি তো, সোনার হেসেল নিয়ে,
তাই এখানে তো ঢুকতে হবেই। তাই উৎসবদাকে নিয়ে একদম সরাসরি আমরা হেসেলে চলে এসেছি। উৎসবদা, হেসেলে তো ঢুকে পড়েছি তোমাকে নিয়ে। কি খাবো আজকে আমরা? আজকে একটু কন্টিনেন্টাল হবে। কন্টিনেন্টাল, ইয়েস, বলো কি খাওয়াচ্ছ? বাটার গার্লিক বাটন মাশরুম। বাটার গার্লিক বাটন মাশরুম, ওরে বাবারে বাবা, এত বড় নাম আমি তো ভাই মনে রাখতে পারবো না, আপনারা মনে রাখুন, আমি বরং রান্নাটা শিখে নিই। চলো, এত সুন্দর একটা রান্না যখন হবে ডেফিনেটলি আপনারাও শিখতে চাইছেন যে কিভাবে এটা করব, তো সেই রান্না জানতে হলে, রেসিপি জানতে হলে, ইনগ্রিডিয়েন্টস সেগুলো তো আগে জানতে হবে। তাহলে চটপট একটু দেখে নিন। বাটার গার্লিক বাটন মাশরুম বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি বাটন মাশরুম, বাটার, কুচানো পেঁয়াজ, রসুন কুচি, সুইট কর্ন, কাঁচা নুন, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, চিনি এবং ধনেপাতা। দেখে নিয়েছেন ইনগ্রিডিয়েন্টস কি কি লাগবে, এবার আমরা সরাসরি মেন রেসিপিতে ঢুকে পড়ি। একদম, চলো। আমরা মেশিন চালিয়ে দিয়েছি, হালকা গরম হয়েছে। প্রথমে আমরা যেটা করব, 100 গ্রাম মতো আমি বাটার নিয়েছি। এটা আমরা পুরোটা বাটার দিয়েই করব। একদম একদম। আজকে আমি আর কোনো ওজন সম্বন্ধিত জ্ঞান দেবো না, যেহেতু আজকে এটা একটা ভালোবাসার রান্না। এটা এগুলো তো ওয়ান অ্যান্ড অফ দিতে হতেই পারে আর কি, রোজকার জন্য নয়। রোজ নয়, মাসে 2 মাসে একদিন খাওয়া যেতেই পারে। রোজকার করার জন্য আমি সেরকম অপশনও দিয়ে রাখি। রোজকার অপশনে করার জন্য আমরা অল্প একটু অলিভ অয়েল দিয়ে রান্নাটা করতে পারি। সেক্ষেত্রে মাঝে মধ্যেই যদি খেতে চান তাহলে এই বাটারের জায়গায় অলিভ অয়েল। হ্যাঁ একদম, অলিভ অয়েল, হ্যাঁ একদম, মাশরুম রাখুন। এই না হলে ডাক্তার বাবু, মানে যদি আপনি রোজ খেতে চান অপশন থাকবে, যদি আপনি মাঝে মধ্যে খেতে চান আর তারও অপশন আছে, ভাবা যায়। একদম একদম। এই যে আমরা আস্তে 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 বাটারটাকে একটু গলিয়ে দিলাম। গলিয়ে নিতেই এবার আমি একটু কুচনো পেঁয়াজ রয়েছে ওটাকে দিয়ে দেবো। আমরা ফ্লেমটা আরেকটু বাড়িয়ে, এবার একটু বাড়াতে হবে। হ্যাঁ, একটু বাড়িয়ে নিই। ঠিক, নইলে ঠিক মতো ভাজাটা হবে না। হ্যাঁ, এবার বলো যে কাজ কেমন চলছে, পরে জানতে চাইবো। আগে বলো গানের চর্চা কেমন চলছে? খুব ভালো চলছে। গান যেভাবে আমি ভাবছিলাম, তোমাকে সে আগেও বলেছি আমাদের আর প্লাসের অন্যান্য অনুষ্ঠানে এসে, যে রবীন্দ্রনাথের গান, পঞ্চকবির গান, স্বামীজির গান, সংস্কৃত স্তোত্র, বাইরে আস্তে আস্তে স্বর্ণযুগের গানেও আমি পা রেখেছি। সেখানেও আমি একটু চেষ্টা করছি যে যাদের গান একটু কম গাওয়া হয়, যেসব স্বর্ণযুগের পুরুষ শিল্পীর কণ্ঠের গান, তাদের উপর আমি বিশেষ অনুষ্ঠান করছি। আর এরপর নতুন গানও করার ভাবনা চিন্তা চলছে। এমন একজন ডাক্তারবাবু যিনি এমার্জেন্সিতে মোটামুটি 20 ঘন্টা টানা ডিউটি করার পরও ভোরবেলায় যিনি একটা সেলফি তুলে বলতে পারেন আজকে খুব হেকটিক গেল, এবং আমি সেটা ফেসবুকে দেখি আর দেখে ভাবি দাদা কি করে পারে। এবং তার পরের দিনই দেখি কোনো না কোনো বড় গানের অনুষ্ঠানে গিয়ে দরাজ গলায় একদম গান গেয়ে চলেছে। এটা কি করে পারো তুমি? এটা বললে মানে তোমার ক্যালেন্ডারে, তোমার ঘড়িতে একটা দিনেই একটা দিন তো, মানে 24 ঘন্টায় একটা দিন তো, নাকি আর একটু বেশি পাও তুমি? ওই এর মধ্যেই ম্যানেজ করতে হয়। একদম, এই ম্যানেজটাই তো পারলাম না। আর আপনারা যারা বলেন না যে সময় পায় না, ওরে বাবা এত কাজ, ওই কাজ, অফিস করে কি করে করব, দাদাকে দেখে শিখতে হবে। একদম, আমার মনে হয় যে ভালোবাসলে না কোনো ব্যাপারটা খুব ইজি হয়ে যায়। পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায়, হালকা করে আমরা ভেজে নিতে চাইছি, না কালারটা আসবে না ভালো। ঠিক, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাক, ভাজতে একটু সময় লাগবে। আমরা বরং একটা ছোট ব্রেক নিয়ে নিই, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবো। ফিরে এলাম বিরতির পর। আজকে আমরা মাশরুম খাবো। আরে খেতে হলে তো তার আগে রান্না করতে হবে, সেই রান্নাটাই তো চলছে। আচ্ছা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি, আমরা একটু লালচে লালচে ভাজাই করতে হবে, করে ফেলেছি। এরপর বলো দাদা কি করছো? একদম, এই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমরা এবার বাটন মাশরুমটা নেব। আমরা যেটা করি, যেটা অল্প গরম জলে হালকা করে সেদ্ধ করে, নুন আর জল দিয়ে সেদ্ধ করে ওটাকে আমরা, তাতে কি হয় মাশরুমটা ফ্রেশও হয়ে যায়। একদম একদম, আর নোংরাগুলো বেরিয়ে যায়। রাইট, কি সুন্দর, জানো তো একটা গল্প আছে। আমি ছোটবেলায় জানতাম যে আমাকে কেউ বলেছিল মজা করে, সেটা অনেক বড় পর্যন্ত জানতাম, এগুলো নাকি ব্যাঙের ছাতা। আর বর্ষাকালে, হ্যাঁ কোইন্সিডেন্টলি আমি একটা ছোট্ট ব্যাঙা থেকে, মানে ছোট্ট এইটুকু কুচে একটা ব্যাঙের বাচ্চাকে দেখেছিলাম একটা মাশরুমের নিচে বসে থাকে। মানে মাশরুম মানে যেগুলো হয়ে থাকে ছত্রাকগুলো চারিপাশে জলা জায়গায়। তো তখন থেকে আমার ধারণা হয়েছিল, অনেক বড় পর্যন্ত আমি খেতাম না, এটা কি করে খাবো। পরে জানলাম এগুলো চাষ হয় এবং এটা কতটা হেলদি সেটা দাদা বলবে যে কেন মাশরুম চুজ করেছে। মাশরুম খাওয়াটা কিন্তু খুব ভালো, কারণ রেড মিটের একটা ভালো, যাকে বলা হয় একটা অল্টারনেটিভ, গুড অল্টারনেটিভ, কারণ এটার হাই ইন ফাইবার হলে সেটা যেমন গাট হেলথের জন্য ভালো। বলা হয় যে ব্রেনের জন্য নাকি মাশরুম খুব ভালো। যারা রেগুলার উইকে একবার অ্যাটলিস্ট 1 কাপ অফ মাশরুম ইনটেক করে তাদের দেখা যায়
কগনিটিভ ডিক্লাইন কম হয়। এটা একটা, আর প্রেশারের ক্ষেত্রে একটা খুব ভাইটাল ভূমিকা আছে। আমরা সবাই জানি যে সোডিয়াম বেশি হলে সেটা প্রেশারে খুব এফেক্ট করে, এইটা কিন্তু তার ঠিক অপোজিট, মানে এটা পটাশিয়ামে বেশি, পটাশিয়াম বেশি হলে সেটা অটোমেটিক্যালি সোডিয়ামটাকে ব্যালেন্স করতে হেল্প করে। সুতরাং প্রেশার কন্ট্রোল করার ক্ষেত্রেও কিন্তু এর একটা ভূমিকা আছে। আর এছাড়াও কোলেস্ট্রল, যেহেতু এটা লো ইন ক্যালোরি তুলনায় আর কি রেড মিটের থেকে, তাই কোলেস্ট্রল সবকিছু দিক থেকে খুবই হেলদি একটা অপশন। একদম এক কথায়। আচ্ছা, এবার কি আমরা মাশরুমটা দেব? এবার কিন্তু এটা রং নিয়েছে হালকা লালচে লালচে রং। আমরা এবার যেটা করব যে এই যে হালকা সেদ্ধ করে রাখা বাটন মাশরুমটা ঢেলে দিচ্ছি। এবার এটাকেও খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। একদম একদম। এগুলো তো সব শেষের দিকে, বাকি সব একে একে আমরা দিতে থাকবো। আচ্ছা, এখানে রসুন কুচোটাও আছে? রসুন কুচিটা এরপরেই আমরা দেব। এরপরে দেব, ঠিক। আচ্ছা, খানিকটা হয়ে গেলে তারপর নাড়তে নাড়তে একটা গান শুনি। এই লোককে সামলানো যায় না। এরকম একজন গায়ককে যখন পাশে পেয়েছি, যিনি চারিদিকে গানের প্রোগ্রাম করছেন, এত অ্যাটেন্ডেন্স, যার চারিদিকে যেখানে দাদাকে বলে, মানে কাউকে নিরাশ করে না যে গান শোনাবো না, এটা উৎসব দাস, ডক্টর উৎসব দাস কখনো বলেনি। একদম একদম। তা একটা খুব কি বলবো, যেটা আমাদের আজকের সাথে খুব যায় এরকম একটা গান শোনাই, আমাদের সবার প্রিয় মান্না দের গান। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজ এই রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, হাতে নিয়ে ডেকেছি যেই তুলে হেঁচকি, বিরিয়ানি কোরমা পটলের দোরমা, মিলেমিশে হয়ে যায় প্যারিসের ছেচকি। পাবেন না মশলাটা যেখানেই যান না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। সুইজারল্যান্ড গিয়ে ইজিপ্ট হল্যান্ড গিয়ে শিখেছি নতুন এই রান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। দারুণ। না না, আমরা দাদাকে উৎসব দাই বলবো, ভজহরি মান্নার রোল এখন হয়তো প্লে করছে। হসপিটালে চাপ কেমন দাদা? ভীষণ চাপ, যেরকম যায় আর কি। আর বছরের এই সময়টা একটু ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বাড়ে। আর আমার যে কাজ, ক্যান্সার নিয়ে কাজ, ডায়াবেটিস নিয়ে কাজ, দুটোই তো এখন মানে একটা সাইলেন্ট এপিডেমিক। ডায়াবেটিস যেমন একটা এপিডেমিক, ক্যান্সার একটা সাইলেন্ট এপিডেমিক, তো সেই তো লেগেই আছে কাজের মধ্যে। তার মধ্যে গান, রান্নাবান্না, একটু বই পড়া, বেড়ানো, এগুলো একটুখানি মনটাকে ভালো রাখে। এবং কিছুদিন আগে অ্যানিভার্সারিও গেছে দাদা, সেটাও আমি আপডেট পেয়েছি। একদম একদম। সেটার খাওয়া দাওয়াটা এখন বাকি আছে। এই তো আজকে এটা দিয়ে না শুরু না, হবে। মাশরুম ও দিয়ে হবে না, মাশরুম দিয়ে হবে না, মাটন চাই। ওই দিন আমরা একদম হেলথ ভুলে যাব, কবজি ডুবিয়ে মাটন খেয়ে যাব। ঠিক। আচ্ছা, এটার মধ্যে আরো কিছু দেওয়ার আছে এখন দাদা? হ্যাঁ, ভালো করে ভাজার আগে আমি একটু রসুনটা পরে দিলাম। রসুনের কুচো, দুটো বড় বড় রসুন কুচো অ্যাড করা রইলো। আর একটুখানি এটা আমার যেটা আমি করি, যে এই যে ভালোবাসি বলে গানেও যেমন একটু নিজের মতো নিজের গাইতে ভালোবাসি, রান্নাতে আমি একটু নিজস্ব ইনোভেশন একটু অ্যাড করি। তা এটা আমার খেতে ভালো লাগে, কিন্তু আমি দেখেছি একটু সুইট কর্ন অল্প দিলে তার রান্নাটা কিন্তু আলাদা একটা মাত্রা পায়। সুইট কর্ন শুনেছি ওটাও নাকি খুব হেলদি, খুবই হেলদি এবং অনেকক্ষণ পেট ভরা রাখে, সব দিক থেকে খুব ভালো। তার মধ্যে একটু অন্যরকম মানে সব, হ্যাঁ, অনেকে যেমন শুধু মাশরুম খেতে অতটা পছন্দ করে না, কিন্তু যখন দুটো মেশানো থাকে ফ্লেভারটা মিক্সড হলে খেতে ভালো লাগে। আর বাড়ির ছোটরাও তারাও কিন্তু খেতে ভালোবাসে। ভীষণ ভীষণ, একদম একদম। মাশরুমটাও মোটামুটি ভাজা আমাদের হয়েই গেছে দেখছি। লালচে করেই ভাজতে হবে। একদম 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 একদম। আচ্ছা, এরপর এবার আমরা অল্প অল্প বাকি শেষের জিনিসপত্রগুলো একটু দেবো। আমি যেহেতু একটু আমাদের এর টান আছে, একটু অল্প একটু না চিনি দিলে আমার হয় না। হ্যাঁ হ্যাঁ, নুনটা একটু, এইটা আমি সবাইকে একটু বলে নিই, যেহেতু আমি আনসল্টেড বাটার ইউজ করেছি। যদি সল্টেড বাটার ইউজ করেন তাহলে ব্যাপারটা আলাদা। এবং শুরুতে কিন্তু সেদ্ধর সময় কিন্তু আমরা অল্প নুন দিয়ে সেদ্ধ করছি, সেইটা মাথায় রেখে আমাদের নুন দিতে হবে। আমি এখানে খুব অল্প দিচ্ছি, কারণ বেশি হয়ে গেলে মুশকিল। যেহেতু আমি শুরুতে, পরে আমরা দিয়ে দিতে পারবো। সামান্য স্বাদ মতো চিনি আর নুন দিলাম, একটু হালকা আমরা কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি অল্প, আর গোলমরিচ গুঁড়োটা কিন্তু খুব সুন্দর একটা
গোলমরিচ গুঁড়ো কিন্তু পার্টিকুলারলি খুব সুন্দর একটা ফ্লেভার হয় এবং ফ্লেভারটাও একদম অন্যরকম। একদম এবং গোলমরিচের চিকেনেও দেখবে চিকেন বা মাছের ঝোলে সেখানেও গোলমরিচ অ্যাড করলে একদম ডিফারেন্ট একটা একদম টেস্ট। একদম এবং আরেকটা কি জানো তো, এই যে গোলমরিচের যে স্বাস্থ্যকর গুণগুলো, গোলমরিচ কিন্তু মেটাবলিজম বাড়ানোর জন্য ভীষণ ভালো একটা জিনিস, যার ফলে আমাদের শরীরে যে ইনসুলিন রেজিস্ট্যান্স মানে ডায়াবেটিসের যে ব্যাপারগুলোটাকে কন্ট্রোল করা, ওজন কমাতে হেল্প করা, আর ব্রেনের জন্য খুব উপকারী। বাবা, এই জন্যই বলে কোনটা ব্যবহার করছি কেন জানলে সেটা জানো আরো একটুখানি। একদম, মানে কোন খাবারের কি পুষ্টিগুণ সেটা ভেবে ভেবে তাকে সেগুলোকে রেডি করা দারুণ ব্যাপার। ইনফ্যাক্ট যদি দেখো আমাদের ভারতীয় রান্না কিন্তু খুব সায়েন্টিফিক। আমাদের এটা তো আমরা কন্টিনেন্টাল করছি, কিন্তু ভারতীয় রান্নায় যে এত গুঁড়ো হলুদ, লঙ্কা গুঁড়ো, এই যে ইউজ, এগুলো কিন্তু সবকিছু একটা মেডিসিনাল প্রপার্টি আছে। তো আমি মনে করি ভারতীয় খাবার দাবার কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। একদম। আচ্ছা, এবার বলো, এই যে তোমার প্রায় 100 বছরের কাছাকাছি 70-80 বছরের পুরনো বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এর ফ্লেভারই একটা আলাদা। একদম একদম। তো এই ছোটবেলা কি এখানেই? একদম। আমার তো বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ক্যালকাটা। শুধু জন্মের পরে 2 বছর আমি চেন্নাইতে ছিলাম, তখন বাবার এয়ার ইন্ডিয়াতে পোস্টিং চেন্নাইতে, সেই জন্য তখন ছিলাম, সে তো আমার ঠিক মনে নেই। তারপর পুরোটাই কলকাতায়। আচ্ছা, তারপর মেডিকেল কলেজ কোন? হ্যাঁ, তারপরে আমার মেদিনীপুর মেডিকেল কলেজে 5.5 বছর এমবিবিএস, তারপরে এবার বাঙ্গুর হসপিটাল, ডিসান, তারপরে ন্যাশনাল মেডিকেল কলেজ, এবং এখন ন্যাশনাল মেডিকেল কলেজে এমডি, আর এখন আমার পোস্টিং হচ্ছে শ্রীরামপুর ওয়ালস হসপিটাল। বাহ, মানে চারিদিকে অনেকটাই ঘোরা হয়ে গেছে। অনেক ঘোরা হয়েছে, রাইট রাইট। যে শহর কলকাতা থেকে জেলা, কর্মসূত্রে সর্বত্রই। আচ্ছা, আর এর সঙ্গে গানে কিভাবে এতটা ন্যাক হলো, সেটা কি মায়ের হাত ধরে? হ্যাঁ, খানিকটা তাই, কারণ মা মানে দুটোই পারিবারিক একটা এফেক্ট থেকে এসেছে। আমার ঠাকুরদা এবং দাদু দুজনেই ডাক্তার ছিলেন এনআরএস মেডিকেল কলেজে, দুজনেই। সেটা থেকে একটা যেমন ডাক্তার হওয়ার একটা ইচ্ছা, সেরকম মা গান করতেন, মায়া সেনের ছাত্রী কাকলি দাস। তো সেইখান থেকে একটা গানের একটা ন্যাক বাড়ি থেকে শুনে শুনে একটা। তার মানে আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন আমি গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত হই। সেখানে স্বামী লোকেশ্বরানন্দজির আন্ডারে আমি প্রায় 6 বছর ট্রেনিং পেয়েছি। স্বামীজির গান, বিশেষত সংস্কৃত স্তোত্র, স্বামীজির গান, একটু ব্রহ্মসঙ্গীত, এই ধরনের গান আমরা শিখেছি। আর একই সময় আমি শ্রুতিনন্দনেও ভর্তি হয়েছিলাম, পণ্ডিত অজয় চক্রবর্তী এবং শ্রী জয়ন্ত সরকারের কাছে ক্লাসিক্যাল ট্রেনিং। আচ্ছা, তারপরে ম্যাডামের সাথে দেখা হলো কোথাও? সেটা তো অনেকটা পরে, হ্যাঁ অনেকটা পরে। তারপরে মানে এমবিবিএস করতে করতে আমি রবীন্দ্রসঙ্গীত এবং তারপর পঞ্চকবির গানে আসা, এই করতে করতে গানের বৃত্তটা পূরণ হলো। আর এমডির শেষ করার পরে একটা অনুষ্ঠানে ওর সাথে আলাপ। আচ্ছা, ম্যাডাম গানের মানে গান শখের ভালো ব্যাপার, মানে এই না হলে জড়ি, দুজনেই ডাক্তার মানুষ, দুজনেই সঙ্গীত প্রেমী, দুজনেই সঙ্গীত আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, একদম। শুধু তোমার কাছে না, প্রত্যেক বাঙালির কাছে কবিগুরু যদি ইম্পর্টেন্ট না হয়, তাহলে তার বাঙালি জন্ম নেওয়াই অসম্ভব। এবার দেখো অনেকটাই হয়ে এসছে। হ্যাঁ, এবার আমরা যেটা করব, অল্প একটু সামান্য, দেখো এই যে মাশরুমের একটা ভিডিও, যে মাশরুমের নিজস্ব যে ওয়াটার আছে, তার জল ধরে সেই জলটা যারা ছেড়েছে, সুতরাং খুব বেশি কিন্তু আমরা জল দেবো না, কিন্তু খুব অল্প একটুখানি আমি জল দিচ্ছি, যাতে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। আচ্ছা, এটাতে কি একটু সময় লাগবে? তাহলে আমরা একটা ব্রেক নিই। সামান্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু ব্রেক দিই। হ্যাঁ, এটা যেহেতু জলটা সদ্য দেওয়া হলো, জলটা একটু অ্যাবজর্ব করুক, ততক্ষণ একটা ছোট্ট ব্রেক। ব্রেকের পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজকে সোনার হেসেলে একটা হেলদি মাশরুম রান্না হচ্ছে, ইনফ্যাক্ট হয়েও গেছে, তাই তো দাদা? এবার আমরা একটু শেষের দিকে চলে এসেছি। একদম। এবার আমরা যেটা করব, শেষে একটু গার্নিশিং আর একটু ফ্লেভারিং এর জন্য আমরা অল্প একটু ধনেপাতা দিয়ে দেবো, একদম দিয়ে নাড়িয়ে নেব। আর যে কোনো রান্নাতেই ধনেপাতা অ্যাড হলে সেটার একদম অন্যরকম টেস্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আর বেশ একটা শীতকাল একটা ব্যাপার, ঠিক ঠিক একেবারে মনটা ভালো হয়ে যায়, মনটা ভালো হয়ে যায়। একদম। আমরা কিন্তু এবার ডান হয়ে গেছে, একদম। আমরা অফ করে দিই, একদম নামিয়ে নেব। এবার দেখবো কিরকম দেখতে লাগছে। দেখেছেন তো, যে প্রথমে বলছিলাম না, যিনি রুগী দেখেন, যিনি গান গান, তিনি কিন্তু দারুণ হেসেলও সামলাতে পারেন। কি সুন্দর রান্না করে ফেললো, এবং সব থেকে বড় কথা, এটা ততটাই হেলদি এবং ততটাই টেস্টি। আর সঙ্গে এটা কিন্তু অফিস নিয়ে যাওয়ার জন্য, আমি বুঝতেই পারছি দাদা কিন্তু নিজের টিফিনের আমি জানতাম এটাই বলবে, কারণ আমাদের তো দেখো ঘুরে ঘুরে চাকরি, মাঝে মাঝে বাইরে পোস্টিং করে, আমার মতো অনেকে আছেন, তাদের জন্য সকালে চট করে রান্না করে টিফিনে নিয়ে যাওয়ার জন্য এটা একটা উপাদেয় খাদ্য। একদম। এবং আরেকটা বিষয় বলতেই হচ্ছে, এই রান্না করে মোটামুটি ওয়েদারটাও তো খুব একটা ভালো নেই, ঘেমে নিয়ে ডক্টর উৎসব দাস একসা হয়ে গেছে। চলো এবার একটু টেস্ট করে দেখি। একদম একদম একদম।
মাশরুম তো রেডি। আর এই মাশরুম মানে একটু হাটকে মাশরুম, হেলদি মাশরুম ডাক্তার বাবুর হাতে কেমন রান্না হলো সেটার জন্য তো একটু চেখে দেখতে হবে। একদম একদম। তাহলে খেয়ে দেখি। এখন তো আমি নাকি ডাক্তার বাবুকে সার্টিফাইড করব, ভাবুন যেটা ঠিক হয়েছে কিনা, এটা ভাবা যায়? এটা ভাবতে পারছি না। এখন একটু ব্রেড নিয়ে নিলে ব্রেডের সাথে দিলে আরো ভালো লাগবে। ঠিক আছে, আমি একটু টেস্ট করে দেখি। ব্রেড দিয়ে তো চলতেই থাকবে। ঠিক ঠিক। প্রচুর গরম। হ্যাঁ, জিভ দেখে। না, সঙ্গে ডাক্তার বাবু তো আছেই। হ্যাঁ, বাকি ভালো সেদ্ধ হয়েছে, দারুণ। প্রথমটাতে তুমি ক পেয়েছো তো। ভীষণ গরম। যাই হোক, সত্যি দাদা যে প্রথমেই বললো না যে মাটনের একটা ঠিকঠাক সাবস্টিটিউট, ঠিক সত্যি ভালো করে রান্না করলে কিন্তু হ্যাঁ রাইট একদম। মানে এই যে ধনেপাতা, সুইট কর্ন, এগুলো সমস্ত কিছু দিয়ে এবং বাটার, অসাধারণ একটা ফ্লেভার। এই বাটার দিয়ে অনেকক্ষণ কষলে আমি অবশ্যই ব্রেড দিয়ে খাবো, একটু জমিয়ে বসে গল্প করতে করতে। তবে তার আগে দাদা থ্যাংক ইউ এত সুন্দর একটা রেসিপি শেখানোর জন্য। এখানে শেষ নয়, অনেক কিছু আছে তোমার জন্য। এবার সেই পর্বটা, সোনার হেসেলে খাওয়া দাওয়ার পর্ব তো মিটেছে, এবার উপহার দেওয়ার পালা। আর প্রথম যে উপহারটা আমরা দাদাকে মানে ডক্টর উৎসব দাসকে দিতে চাই, মেমেন্টো, সারা জীবন স্মৃতি হয়ে থেকে যাবে দাদার ঘরে। দাদা তোমার জন্য আর প্লাস গোল্ড এবং সোনার হেসেল পরিবারের তরফ থেকে ডক্টর উৎসব দাসের জন্য এত সুন্দর একটা রেসিপি আমাদের শেখানোর জন্য। থ্যাংক ইউ। তুমি খুব ক্রিয়েটিভ মাইন্ড নিয়ে রান্না করতে ঢোকো, আমি বুঝতে পেরেছি কোনটার সাথে কি হলে ভালো হয়, কোনটা টেস্ট ভালো হবে, কোনটা হেলদি হবে, কোনটা টেস্টি হবে। তো এত কিছুর জন্য আমরাও তোমার সঙ্গে থাকতে চাই, মানে আমরা ডক্টর উৎসব দাসের সঙ্গে থাকতে চাই তার হেসেলে। সোনার হেসেল এবং আর প্লাস গোল্ড পরিবারের তরফ থেকে তোমার জন্য। তুমি প্রচুর ভালো ভালো রান্না করো, আর অবশ্যই ছবি তুলবে এবং তোমাদের পাঠাবো। আমাদেরকে সেই রান্নাটা না পাঠাতে পারো, অন্তত ছবিটা পাঠিও। এবার এটা একটু আমাকে হেল্প করতে হবে তোমাকে ধরে। ঠিক ঠিক, বেশ ওজনদার। বেশ ওজনদার। এর মধ্যে চাল, ডাল, আটা, বেসন, সুজি, ডাল সব কিছু আছে। হেলদি, টেস্টি, পেটও ভরবে, মনও ভরবে। দারুণ। তো এগুলো সব কিছু তোমার জন্যই দাদা। ঠিক ঠিক। আর অবশ্যই এতটা ব্যস্ত থাকার পরেও যে তুমি এভাবে আমাদেরকে সময় দিয়েছো, মানে আমরা বলার পর যে তুমি একবারও না করনি যে না তুমি একটা ভালো কিছু করে দেখাতে চাও যেটা সকলের জন্য খুব হেলদি হবে এবং টেস্টি হবে। ঠিক। তো তোমার কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো। আর প্লাস তো খুব আন্তরিক একটা ব্যাপার, আর প্লাস পরিবারের যে ব্যাপারটা, তাই আর প্লাসের যে কোনো অনুষ্ঠানে আসতেই আমার ভালো লাগে। মানে আমার সত্যি কথা বলতে আর প্লাসে যত রকমের অনুষ্ঠান হয় সব রকমের, গানের অনুষ্ঠান তো আমি বহুবার করেছি, আর ডাক্তারের অনুষ্ঠানও করেছি, এবার রান্না সবটা হয়ে গেল। আর প্লাসে আমরা জানি যে হ্যালো ডক্টর, তাতেও দাদা গেছেন, মানে অ্যাজ ডক্টর দাদা সেখানে সত্যি খুব ভালো ভূমিকা নিয়েছিল এবং সেটা আমাদের খুব ভালো সাড়াও পেয়েছিলাম আমরা, তাই না দাদা? প্রচুর মানুষ ফোন করেছিল, প্রচুর মানুষ এই এপিসোডটা দেখেছে। গানে গানে লাইভ, সাত সকালে একদম দাদার গান শুনে ঘুম ভেঙেছে প্রচুর মানুষের, অনেকবার করা হয়েছে এবং হেসেলটা বাকি ছিল, সোনার হেসেল, সেটাও আজ সম্পূর্ণ হলো, মানে 16 কলা পূর্ণ হলো যাকে বলে। তো দাদা আজ তো আসার পালা, খুব ভালো থেকো। একদম তোমার মতো ডাক্তার বাবুরা থাকুক আমাদের পাশে, আমাদের সঙ্গে, আমাদের এটা খুব দরকার। আবার অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে, আবার অন্য কোনো অনুষ্ঠানে দেখা হবে। তুমিও খুব ভালো থেকো, হেলদি থেকো, আর এইভাবেই হাসি খুশি থেকো। তবে আপনাদের বলবো, আপনারাও যারা এরকম মনে করছেন যে শুধুমাত্র কি ডক্টর উৎসব দাসই পারেন, আপনারা পারেন না, হ্যাঁ আপনারাও তো পারেন। তার জন্য ফোন করতে হবে আমাদের ফোন নাম্বার। অংশগ্রহণের জন্য আজই আমাদের ফোন করুন 9836323248। আমাদের ঠিকানা সোনার হেসেল, আর প্লাস গোল্ড, 27 নম্বর মির্জা গালিব স্ট্রিট, 3rd ফ্লোর, কলকাতা 16। চটপট ফোন করুন, নিশ্চয়ই দেখা হবে আপনাদের সঙ্গেও। হ্যাঁ, হেলদি তো অবশ্যই, সঙ্গে ক্রিয়েটিভ কিছু যদি মাথায় ঘুরছে যে যেটা সোনার হেসেলে আপনি দেখাতে চান, তাহলে দিদি ভাই আর দেরি করবেন না, অবশ্যই আমাদেরকে ফোন করুন, দেখা হবে খুব তাড়াতাড়ি। কিন্তু আরেকটা গান দিয়ে শেষ করি। একদম একদম একদম, নিশ্চয়ই। আমরা দুজন আছি, গান হবে না সেটা কি কখনো হয়? একটা স্বর্ণযুগের গানই শোনাই, আমাদের সবার খুব প্রিয় গান,
হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তাই আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবু তোমায় চাই, হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই আহা।